সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিন মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দয়া করে একটু আমাদের একটু সাপোর্ট করবেন। মায়ের কৃপায় আমরা আপনাদের কাছে অনেক ভালো ভালো খবর দিতে পারব। জিডিপি নিয়ে একটা চিন্তা ভাবনা করছিলাম যে পাকিস্তান যুদ্ধ করবে ভারতের সঙ্গে ইত্যাদি ইত্যাদি, সেটা বাদ দিলাম। কিন্তু কথাটা হচ্ছে যে দেশের অবস্থাটা কোন জায়গায়। 34তম জায়গায় এই গোলমালের আগে, আগস্টের আগে মানে হাসিনা থাকতে 34তম জায়গায় তারা একটা অবস্থান করেছিল আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের লিস্ট অনুসারে। কিন্তু এখন কি তা আছে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হাসিনার আমলে অর্থনীতি যেই জায়গায় ছিল এখন কি সেই জায়গায় আছে? কিছু লোক গায়ের জোরে বলবেন হ্যাঁ তার থেকে ভালো আছি। তার আমলে আপনার একদিন চালাতে একটা পরিবারের 5 জনের একজন পরিবারের কত খরচ হচ্ছে, আর এখন কত খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে, এটা যদি আপনি একটু দয়া করে নিজেরটা, যার যার নিজেরটা দেখুন, আর কারোরটা দেখতে হবে না। আপনি এটা তো ডিসেম্বর, আপনি নভেম্বর, এক পুরো নভেম্বর মাসে আপনার কত ব্যয় হয়েছে, আর আপনার জুন মাসে হ্যাঁ কত আয় হয়েছে। এই দুটো মানে দুটো ব্যয়, আয় কেন, ব্যয়ের কথা বলছি। হ্যাঁ, আয়টা তো অবশ্যই সেটাও বিচার্য। আমি যে জায়গাটা বলতে চাইছি যে আয়ের ব্যয়ের জায়গাটা, তাহলে ব্যয় যদি বেড়ে যায় তাহলে পার ক্যাপিটা ব্যয় বেড়ে গেল কিন্তু ইনকাম বাড়লো না, তাহলে কি অবস্থা? সে দেশের অর্থনীতির পতন হবে। পাকিস্তান একটা সময় যথেষ্ট ভালো অর্থনীতির দেশ ছিল। এখন পাকিস্তান কত জানেন? 100-র মধ্যেও নেই। তার পজিশন 161। আমরা 47-এ অর্থাৎ 77 বছর আগে আমরা একসঙ্গে ভাগ হলাম। আজকে তারা 161 পজিশনে, আর আমরা 5 পজিশনে। আর যদি বলেন মানে আমাদের পারচেজিং ক্যাপাসিটিতে ধরলে আমরা সেকেন্ড পজিশনে। অবাক হয়ে যাবে। তাই সেকেন্ড পজিশনে। যাই হোক, আমি সেই 5th পজিশনটা নিয়েই বলছি। তাহলে 77 বছর পরে একটা অঙ্গ রাষ্ট্র যাদের জনসংখ্যার চাপ অনেক বেশি, জনসংখ্যার চাপ মানেই তাদের খাদ্যশস্য থেকে আরম্ভ করে সমস্ত প্রয়োজনীয় ব্যয় অনেক বেশি। তা সেটা জানার, সেটা কম্পেয়ার করে হিসাব করে দেখুন কি অবস্থা আছে। দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনারা এগুলেন না পিছলেন। আর বাংলাদেশ 34-এ আছে 23-এর অনুসারে, কিন্তু 23-এর সাথে 24-এ যখন হিসাব হবে তখন আমার ধারণা ওটা 50-এর নিচে তো নামবেই, 60-এর ঘরেও পৌঁছে যেতে পারে। তাহলে লাভটা কী হলো? ধর্ম 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 করে লাভটা কী হলো? যারা ওয়াজ মাহফিল করে বেড়ান, আপনারা টাকা দেন, তারা ভালো ভালো খান, তাদের কথা বাদ দেন। আপনারা সাধারণ মানুষ একবার হিসাব করুন যে আপনারা কতটা লাভবান হলেন এবং আপনাদের জীবন কী অবস্থায় আছে, কতটা দুর্বিষহ হয়েছে। আমি আজকে দেখছিলাম একটা হিসাব যে ইউএসএ অর্থাৎ আমেরিকার বার্ষিক এখন যে অর্থনৈতিক অবস্থা তা হচ্ছে $25.32 ট্রিলিয়ন। ট্রিলিয়ন মানে বোঝেন 1,00,000 কোটি টাকা। 1,00,000 কোটি টাকা $1 ট্রিলিয়ন হয়, অর্থাৎ 25 লক্ষ কোটি টাকা হচ্ছে তাদের।
চায়না হচ্ছে 17.86, অর্থাৎ 9-7-16, মানে প্রায় 8-এর কাছাকাছি ডিফারেন্স। জাপান হচ্ছে 4.21, মানে এদের ধারে কাছেই আর নেই, 3/1 না। 4-4-16, মানে প্রায় 4.5 চায়নার থেকে। কিন্তু ইউএসএকে ধরবে ধরবে করতে করতে এখনও তাদের ডিফারেন্স কিন্তু প্রায় প্রায় 8-8.5-এর মতো। আর চীন আর তাদের এই 8.5 ট্রিলিয়ন ডলারের ডিফারেন্স, মানে এটা মিট আপ হওয়া খুবই সময়ের সাপেক্ষ। অনেকে মনে করছেন এখন নাকি অনেকটা কাছাকাছি হয়ে গেছে, সেটা জানা যায়নি। জাপান 4.21, জার্মানি 4.5, ইন্ডিয়া 3.89, মানে প্রায় 4 ট্রিলিয়নের কাছাকাছি। আমরা মানে জার্মান, জাপান, ইউকে, ইন্ডিয়া, এরা খুব কাছাকাছি আছে যে কেউ। অর্থাৎ প্রথম দুজনকে বাদ দিলে, ইউএসএ চায়নাকে বাদ দিলে, বাকি জাপান, জার্মান, ইন্ডিয়া, ইউকে, এদের মধ্যে একটা ভয়ঙ্কর প্রতিযোগিতা হচ্ছে। এই তুলনায় ফ্রান্স 2.78, রাশিয়া 2.25, মানে 2.24, হ্যাঁ, কানাডা 2.13, ইটালি 2.1, হ্যাঁ। অর্থাৎ এই 10টা যাদের $2 ট্রিলিয়ন উপরে যাদের অর্থনীতি, এই 10 জনের নাম হচ্ছে এই ইউএসএ, চায়না, জাপান, জার্মান, ইন্ডিয়া, ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম মানে ব্রিটিশ, ফ্রান্স, রাশিয়া, কানাডা, ইটালি, এই 10 জন হচ্ছে অর্থনীতিতে পজিশন করে নিয়েছে। ভারত 5th লার্জেস্ট জিডিপি আমাদের, কিন্তু 3rd পজিশনে হচ্ছে আমরা পার ক্যাপিটা। আমাদের যে পারচেজিং পাওয়ার প্যারিটি, অর্থাৎ পিপিপি, পারচেজিং পাওয়ারে আমরা 3য় জায়গায় আছি। ফলে আমাদের এখানে ব্যবসা করার জন্য সমস্ত দেশ ঝাঁপাচ্ছে। এই যে আমরা গাড়ি তৈরি করাতে জার্মান খুব খেপেছে। আগে জার্মান আমাদের এক চেটিয়া গাড়ি দিত, মানে সাপ্লাই দিত, জাপানও গাড়ি দিত। এই দুটো দেশ মনে মনে ক্ষুব্ধ যে ভারত এখন নিজেই টেসলা কোম্পানি করেছে, নিজেরাই বিভিন্ন গাড়ি তৈরি করার যে কোম্পানি। আমাদের হিন্দুস্তান লিভার তো বহু পুরনো ছিলই, আধুনিক অনেক নতুন বেড়েছে। মার্সিডিস বেঞ্জের আমাদের পশ্চিমবঙ্গেতে মার্সিডিস বেঞ্জের বিরাট কারখানা রয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ভাবি যে আমরা অনেকটা এগিয়েছি, এবং মানে সবথেকে ধাক্কা খেয়েছে অর্থনীতি হচ্ছে কোভিডে। তা না হলে চায়না হয়তো আজকে $20 ট্রিলিয়ন উপরে উঠে যেত, ভারত আরও 5 ট্রিলিয়নের কাছাকাছি চলে যেত। কিন্তু তুলনামূলকভাবে চীন যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারত ততটা ক্ষতিগ্রস্ত হয়নি, যেহেতু আমরা তখন অ্যান্টিজেনটা আমরা তৈরি করতে পেরেছিলাম। অর্থাৎ এর যে অ্যান্টিবায়োটিক, আমরা সেটা মানে অ্যান্টিজেন যাকে মানে আমরা ওষুধ তৈরি করতে পেরেছিলাম আর কি, সিরাম। সেই সিরাম তৈরি করার ফলে সারা পৃথিবী প্রায় 150টা দেশকে আমরা সেটা বিনা পয়সায় সাপ্লাইও করেছি, এবং আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা কোভিডের মতো একটা ভয়ঙ্কর জীবাণুর অ্যান্টিজেন আমরা আবিষ্কার করতে পারি। এটা আমাদের এক ধাপে অনেকটা এগিয়ে দিয়েছে। আর তারপরে চাঁদের পূর্বাংশে আমাদের অবতরণ, এই দুটো জিনিস আমাদের কিন্তু এক ধাপে অনেকটা পৌঁছে দিয়েছে। এর আগে আমাদের পৌঁছে দিয়েছিল, সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর আমলে প্রথম আমাদের পারমাণবিক বোমার বিস্ফোরণ, সফল বিস্ফোরণ আমরা দেখিয়ে পারমাণবিক বোমা তৈরি করতে আমরা সক্ষম হয়েছিলাম, এরকমভাবে।
আজকে পাকিস্তানও কিন্তু একটা পারমাণবিক বোমার দেশ, কিন্তু পারমাণবিক বোমা খেয়ে কি মানুষ বাঁচবে? মানুষ তো চাল ডাল রুটি চায়, আটা তেল, এটা কম দামে চায়। বাংলাদেশের মানুষকে সারা পৃথিবী এখন ভিখিরি ভাবে, কোনো দেশে তাদের ঢুকতে দেয় না, বলে এই ভিখারি ভিক্ষা করতে এসছে। ভাবা যায় একটা জাতির পক্ষে এত বড় লজ্জা। আমরা চাই না যে বাংলাদেশের মানুষের ক্ষেত্রেও ঠিক সেই লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়, কিন্তু এই বাবুরা যা আরম্ভ করেছেন, হ্যাঁ, ইউনূস, সেনাবাহিনী এবং এই কয়েকজন সমন্বয়ক, একটা নতুন শব্দ আবিষ্কৃত হয়েছে, সমন্বয়ক, মানে তারা সব কিছুতে সমন্বয় করবে না। আরে বাপরে, 20-25 বছরের ছেলেরা যারা পৃথিবীটাকে চিনল না এখনো বাপের খায়, তারা সমন্বয় মানে সবার সঙ্গে সমন্বয় করবে। আর এত কিছু বুঝে গেছে। এখন ধাক্কাটা বুঝছেন ইউনূস সাহেব, যে তিনি যা বোঝেন তার থেকে এরা অনেক বেশি বোঝে, কাজে তার কথা আর চলছে না। সব থেকে অসুখী মানুষ কিন্তু, আমরা বাইরের থেকে যত গালাগাল ইউনূসকে দেই না কেন, সব থেকে অসুখী মানুষ হচ্ছে সে। আজকে এই যে হত্যাকাণ্ড হচ্ছে সংখ্যালঘুদের উপর, তার কথা কে শোনে? আর সে বলতেও যাবে বা কেন? কারণ হচ্ছে তাকে হিজবুল তাহরির তাকে বসিয়েছে ওখানে। 42টা যে সংগঠন ওখানে অ্যাক্টিভ, আইএসআই, আল কায়দা, হিজবুল তাহরি, আনসারুল্লাহ, এরকম যে 42টা সন্ত্রাসবাদী সংগঠন বা আউটফিটস আছে, তারা তাকে বসিয়েছে। কাজে সে তো তার ইচ্ছায় কিছু করতে পারবে না। আর করতে যাবেই বা কেন? একটা মোটা মাইনে পাচ্ছে, তার গ্রামীণ ব্যাংক, তার বিরুদ্ধে যত মামলা হয়েছিল সব তিনি তুলে নিতে পেরেছেন, এবং তার গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, এগুলোতে প্রচুর টাকা ইন্ধন করে করে তিনি 4,000 কোটি টাকার মালিক হয়েছিলেন। এরপরে এখন যখন শেষ হবে, তারপর সেন্ট মার্টিনটা বেচে দিয়েছেন $10 লক্ষ বিলিয়ন ডলারে, 10 বিলিয়ন ডলারে। মানে তাতে তার হিসাব মতো সে যখন ছেড়ে আসবে তখন তার 10,000 কোটি টাকার মালিক তিনি হয়ে যাবেন, তার কোনো লস নেই। তা তিনি কেন ঝামেলায় যেতে চাইবেন? তিনি কারোর কাছে কিছুই না। ও আন্তর্জাতিক কে কী বলছে অত ও জানে, এসব কথা হয়, তার কোনো মানে হয় না। কিন্তু আর মানে তিনি যদি হিসাব করতেন যে তাহলে এই দেশটার অর্থনীতি যে কোথায় ডুবে যাচ্ছে, পাকিস্তানের মতো মানুষ এক সময় চাল কিনবে 400 টাকা, আটা কিনবে 250 টাকায় কেজিতে, একটা রুটির দাম হবে 50-60 টাকা। হ্যাঁ, একটা লোকের খেতে লাগে 5টা রুটি খেতে গেলে তাকে 250 টাকা ব্যয় করতে হবে। এই যদি হয় তাহলে কোথায় যাবে মানুষগুলো? না খেয়ে এরাও ভিখারির, পাকিস্তানের মতো ভিখারির দেশে পরিণত হবে। দয়া করে সেটা করবেন না। হ্যাঁ, আপনারা নিজেদের অবস্থানটা বুঝুন। 34 থেকে এখন মনে হয় 50-এ নেমে গেছেন, অর্থনৈতিক অবস্থা খুবই খুবই খারাপ। এইবার নিজেদের দিকে তাকান। অর্থনীতি হচ্ছে আসল। আপনার ছেলে মেয়ে যদি খেতে না পায়, পড়াশুনো করতে না পারে, চাকরি তো দূরস, চাকরি তো যা ছিল চলে গেল। তারপরে যে প্রোডাকশান ছিল সব থেকে 1 নম্বরে, গার্মেন্টসে সেই প্রোডাকশানটা হাতছাড়া হয়ে গেল। সেটাই তারা যে কত নম্বরে নেমে গেছে তার ঠিক নেই। 1 নম্বরে ভারত উঠে গেছে ইতিমধ্যেই। বাকি বাংলাদেশ কত নম্বরে নেমে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে কি করে বাঁচবে বাংলাদেশের মানুষ? যুদ্ধ হচ্ছে না, আমি বাদে দিলাম, যুদ্ধের কথা বাদে দিলাম। আমি যুদ্ধের কথা এই কারণে বলেছি যে 71-এ যেমন যুদ্ধ করে এই যে অপশক্তি যারা পাকিস্তানের দালাল, তারা যেভাবে হত্যালীলা চালাচ্ছিল, যেভাবে দেশের অর্থনীতির সর্বনাশ করছিল, সেই জন্যে তাদের একটা সবক শেখানোর জন্য একটা যুদ্ধ দরকার। আবারও এরকম একটা চাপ সৃষ্টি না করলে, ওরা যেভাবে বাড়ছে, ওরা ভাবছে যে আমরা যা করছি ঠিক করছি এবং আমাদের পৃথিবীতে কেউ আরই করতে পারে না, এটাই চালিয়ে যাব।
কিন্তু আজকে হাসিনাকে ওখানে প্রতিস্থাপন করে আবার পুনরায় তার হাতে অর্থনীতিটা তুলে দিলে বাংলাদেশ নিয়ে আমরা সবাই মানে শ্বাস নিয়ে বাঁচবো। কারণ হচ্ছে যে বাংলাদেশ নিয়ে আর নতুন করে আমাদের ইয়ে হতে হবে, যন্ত্রণা পেতে হবে না। কতক্ষণ লাগে আপনার আমাদের যা মানে বিমান বাহিনী সব আছে আর অগ্নি ক্ষেপণাস্ত্র আছে, কতক্ষণ লাগে? ক্ষেপণাস্ত্র পাঠাতে হবে না আমাদের। রাফায়েল, মিগ, মিরাজ এরা 100টা প্লেন পুরো একবার চক্কর মেরে আসলে তো বাংলাদেশের সেনাবাহিনী উনি যে আমাদের বিমানে ইয়ে করবেন, মানে গুলি করবেন, উনি তো দেখতেই পাবেন না। হ্যাঁ, বিমান যে কোথায় উঠছে সেটাই দেখতে পাবেন। স্টিলথ বিমান, মানে এ বিমান রেডারে ধরা পড়ে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা একটু ভাববেন, মাথা ঠান্ডা করে, সাম্প্রতিক বন্ধনে আবার নতুন করে আবদ্ধ করে এখনই এখনই মহারাজ চিন্ময় গোস্বামীকে ছেড়ে দিয়ে আপনারা একটা সদিচ্ছা প্রকাশ করুন। কত মারবেন? 18 কোটি পাক সেনারা 30 থেকে 35 লক্ষ মেরেছিল, আপনারা কত মারবেন? 1 কোটিও তো মারতে পারবেন না, তাহলে 17 কোটি তো থাকবে, তাদের কি হবে? হ্যাঁ, আর 1 কোটি মারলে তাদের ভূত আপনাদের সারা জীবন। শেষকালে বলবেন ওই হাসিনা ফাঁসি দিল। আরে ফাঁসি কারে দিল? যে যারা 4,500 সে পুলিশকে হত্যা করেছে, হ্যাঁ, কয়েক হাজার হিন্দুর ঘরবাড়ি ভেঙেছে এবং কয়েকশো হিন্দুকে হত্যা করেছে। এখনও 100-এর মধ্যে আছে আমার যা ধারণা, 1000 হিন্দু এখনও খুন হয়নি। তা তাদের বিচারই তো, খুনের বিচার তো ফাঁসি হয়। হ্যাঁ, আগে মানে জেলে ঢুকে আয়না ঘরে কিছুদিন রেখে দিতে হবে, তারপরে আস্তে আস্তে ফাঁসিতে ঝুলাতে হবে। একবারে ফাঁসিতে ঝুলালে হবে না, আয়না ঘরে ঢোকাতে হবে কিছুদিন। আয়না ঘরে 6 মাস 1 বছর থাকার পরে বুঝতে পারবে যে অন্যায়ের ফল কি ভয়ঙ্কর হতে পারে। যাই হোক, আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের আহ্বান জানাচ্ছি। আপনারা একটু আমাদের সমর্থন করলে খুশি হব, এই আর কি বলা যাবে। আপনারাই সব, আপনারাই দর্শক, আপনারাই সব।